হ্যালো। তো দেখো নিট যেই জন্য আমরা যেটা পড়েছিলাম লজ অফ মোশন থেকে স্টার্ট করেছিলাম এবং একটাই মাত্র ক্লাস হয়েছে কনসেপ্ট অফ ফোর্স ট্রাজেক্টরি অফ মোশন সম্পর্কে ডিসকাস করেছি, সেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ফোর্স সম্পর্কে ডিসকাস করেছি এবং স্পেশালি ইন মেকানিক্স আমরা বলেছিলাম যে দেয়ার আর টু কাইন্ডস অফ ফোর্স, ওয়ান ইজ কন্ট্যাক্ট ফোর্স অ্যান্ড আদার ইজ নন কন্ট্যাক্ট ফোর্স। অ্যান্ড ইন কন্ট্যাক্ট ফোর্স নর্মাল রিয়াকশন এবং টেনশনাল ফোর্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যতক্ষণ না আমরা ফ্রিকশনাল ফোর্সে যাচ্ছি, ফ্রিকশনাল ফোর্সে গেলে এদের সঙ্গে ফ্রিকশনাল ফোর্সটা অ্যাড হবে। আদারওয়াইজ নিউটনস লতে যতক্ষণ নিউটনস লজ অফ মোশনের উপর কোয়েশ্চেন সলভ করবো, নর্মাল রিয়াকশন এবং টেনশনাল ফোর্স খুবই ইম্পর্টেন্ট। এই ফোর্সগুলো সম্পর্কে খুঁটিনাটি জানা খুবই দরকার এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট সিচুয়েশনসে কীভাবে এদের ডাইরেকশনগুলো আমাদেরকে চুজ করতে হবে সেই সম্পর্কে আজকের ক্লাসে আমি বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমাদের অ্যাপের, সেখানে ডিফারেন্ট কোর্স তোমরা দেখতে পাবে। তাছাড়াও চ্যানেল ফলো করতে গেলে অবশ্যই তোমরা প্লেলিস্টের দিকে নজর রাখবে, সেখানে আলাদা আলাদা সেকশন ভাগ করে দিয়েছি। যেহেতু আমার এই চ্যানেলটাতে ডিফারেন্ট ক্লাসেস আমি পড়াই, তোমরা জানো ক্লাস 11 থেকে আপ টু এমএসসি অবধি সমস্ত ধরনের কোর্সেই বা সমস্ত ধরনের ভিডিও আপলোড হয়, কাজে আলাদা আলাদা সেকশন করা রয়েছে। সেকশনে গিয়ে প্লেলিস্ট থেকে তোমার রিকোয়ারমেন্ট যেটা তুমি দেখতে পারো। আদারওয়াইজ তোমরা ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে অ্যাপের, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো অ্যাপটা। ওকে, বাকি এনকোয়ারির জন্য আমাকে এসএমএস করতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা নর্মাল রিয়াকশানের বিষয়টা একটু দেখি প্রথমে, তারপর আমরা টেনশনাল ফোর্স সম্পর্কে দেখব। তো দেখো নর্মাল রিয়াকশান কি এবং কখনই নর্মাল রিয়াকশানটা অ্যারাইজ হয়। নর্মাল রিয়াকশান প্রথমে আমি বললাম ওয়ান কাইন্ড অফ কন্ট্যাক্ট ফোর্স। তো দুটো সারফেস যখন পরস্পরের কন্ট্যাক্টে আসবে তখনই একটা সারফেস আর একটা সারফেসকে একটা নর্মাল ফোর্স দেবে, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট ফোর্স, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। তো এই নর্মাল ফোর্সটাই বেসিক্যালি নেট কন্ট্যাক্ট ফোর্সের একটা নর্মাল কম্পোনেন্ট, এটা নর্মাল ফোর্স নাম দেওয়া হয়েছে, নর্মাল রিয়াকশন নাম দেওয়া হয়েছে। মানে রিয়াকশন ফোর্স কিন্তু এমন নয় যে অনলি নর্মাল ফোর্স অ্যারাইজ করবে। রিয়াকশন ফোর্স দেখো যেমন এই এক্সাম্পলটা আমি দেখেছি, নর্মাল রিয়াকশনের সঙ্গে সঙ্গে ফ্রিকশনাল ফোর্সও অ্যারাইজ করবে। মনে করো ফর এক্সাম্পল দুটো সারফেস যখন কন্ট্যাক্টে আসবে এবং একটা সারফেসের উপর একটা সারফেসের রিলেটিভ মোশন তৈরি হবে বা তৈরি হওয়ার চেষ্টা করবে, তখন অবশ্যই সেখানে একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে। মনে করো এই মোশন, এই অবজেক্টটা যদি মোশন এইদিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্স এদিকে তৈরি হবে বিটুইন দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য সারফেস অফ দ্য ব্লক। তাহলে এই যে ফ্রিকশনাল ফোর্স, এবং এখানে অবশ্যই নর্মাল রিয়াকশন থাকবে, গ্রাউন্ড এখানে নর্মাল রিয়াকশন উপর দিকে দেবে। তাহলে এই নর্মাল রিয়াকশন এবং ফ্রিকশনাল ফোর্সের যেটা নেট ফোর্স, সেটাকে আমরা আর এইভাবে বলতে পারি, যেটা হচ্ছে আমরা বলি নেট কন্ট্যাক্ট ফোর্স আর। সাপোজ দিস ইজ নেট কন্ট্যাক্ট ফোর্স আর। ওকে, তো দেখো তাহলে নেট কন্ট্যাক্ট ফোর্স কত হবে অ্যাকচুয়ালি। যদি আমরা এখানে ভেক্টর সাম করি আর, তাহলে এন এবং এফ এর রেজাল্টেন্ট হচ্ছে যে আর। আর ইজ দ্য রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্স, এন ইজ দ্য নর্মাল কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট ফোর্স এন্ড এফ ইজ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে রুট ওভার অফ এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। কিন্তু দেখো ফর স্মুথ সারফেসের ক্ষেত্রে কি হবে, যদি আমাদের স্মুথ সারফেস থাকে তাহলে স্মুথ সারফেসের ক্ষেত্রে আমরা জানি কি না ফ্রিকশনাল ফোর্স যেটা সেটা শূন্য হয়। তাহলে সেক্ষেত্রে দেখো যে রিয়াকশন ফোর্স আর হয়ে যাবে অনলি এন। তো ওই জন্য আমরা কি বলছি যে আর যেটা পারপেন্ডিকুলার, যেটা নর্মাল, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি নর্মাল রিয়াকশন। দিস ইজ দ্য পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ওকে, এবং রেজাল্টেন্টটা কি, রেজাল্টেন্টটা বেসিক্যালি কন্ট্যাক্ট ফোর্স, যে রেজাল্টেন্টটা সেটা কন্ট্যাক্ট ফোর্স, কিন্তু তার যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এবং পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন বাই অরিজিন যদি আমরা বলি যে এটা কী ধরনের ফোর্স, যেরকম ধরো আমি আগের ক্লাসে 4 ধরনের ফোর্স সম্পর্কে ডিসকাস করেছি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, উইক ফোর্স, স্ট্রং ফোর্স। তার মধ্যে এই 4টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে এই নর্মাল রিয়াকশনটা আসবে না, সেটা অবশ্যই ইলেকট্রোডাইনামিক ইন নেচার বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে আসবে। কেন, তার কারণ বাই অরিজিন যদি আমরা দেখি, নর্মাল রিয়াকশনের উৎপত্তিগত যদি আমরা কারণ দেখি, তাহলে এখানে মলিকুলার যে ফোর্স রয়েছে সেই মলিকুলার ফোর্সের জন্যই কিন্তু সৃষ্টি হচ্ছে। কারণ যখন দুটো সারফেস পরস্পরের কন্ট্যাক্টে আসছে, বেসিক্যালি আমরা যদি মাইক্রোস্কোপিক লেভেলে দেখি, তাহলে তাদের মলিকুলসগুলো পরস্পরের সঙ্গে কন্ট্যাক্টে আসছে এবং সেই মলিকুলসগুলোর যে ফোর্স, তার ফলে এই নর্মাল রিয়াকশনটা সৃষ্টি হচ্ছে। সো বাই অরিজিন ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। ক্লিয়ার? তো চলো আমরা ডিফারেন্ট সিচুয়েশনে দেখি যে নর্মাল রিয়াকশনের ডাইরেকশন কীরকম হওয়া উচিত এবং নর্মাল রিয়াকশনকে আমরা ডায়াগ্রামে, ফ্রি বডি ডায়াগ্রামে কীভাবে দেখাবো। যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শিখবো তখন আমি বলবো যে ফ্রি বডি ডায়াগ্রামে এই নর্মাল রিয়াকশনটাকে আমরা কীভাবে দেখাবো। তো তার আগে আমরা নর্মাল রিয়াকশন ডিফারেন্ট কন্ডিশনে কীভাবে অ্যারাইজ করে সেটা তো আগে জানতে হবে। নাহলে যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো বা একটা কোয়েশ্চেন সলভ করবো, সেখানে যখন অনেক ফোর্স আমাদের ইনভলভ থাকবে, তখন আমাকে সেখান থেকে নর্মাল রিয়াকশনের ডাইরেকশনটা কিন্তু নির্দিষ্ট করতে হবে। তো কাজে নর্মাল রিয়াকশন বিভিন্ন সিচুয়েশনে কীভাবে অ্যারাইজ করতে পারে এবং তার ডাইরেকশন কীরকম হতে পারে, সেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করবো কয়েকটা কেসে। যেমন ধরো প্রথমে আমরা বলছি দ্য নাম্বার অফ নর্মাল ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ পয়েন্টস অফ সারফেস কন্ট্যাক্ট। কতগুলো কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে একটা পার্টিকুলার সারফেসে, সেটা ডিপেন্ড করছে যে কতগুলো সারফেস বা কতগুলো পয়েন্ট কন্ট্যাক্টে রয়েছে। যেমন ধরো ফর এক্সাম্পল এখানে যদি আমরা দেখি এই সারফেস এবং এই সারফেস, এই দুটো সারফেস পরস্পরের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে, তাহলে সেক্ষেত্রে নর্মাল রিয়াকশন কোন দিকে হবে, এই ক্ষেত্রে দেখি নর্মাল রিয়াকশন হবে এইদিকে। ভেরি সিম্পল, একটাই সারফেস কন্ট্যাক্ট রয়েছে।
এখানে যদি আমরা দেখি, দেখো সারফেস এখানে একটা নর্মাল ডিরেকশন হবে, এখানে একটা নর্মাল ডিরেকশন হবে, তাহলে এই নর্মাল ডিরেকশনটাকে সাপোজ আমি বলছি মনে করো n1, তাহলে এই দিকে যে নর্মাল ডিরেকশনটাকে এটাকে আমি বলছি n2। সিমিলারলি দেখো এই সারফেস একে একটা রিয়াকশন ফোর্স দেবে, এই সারফেস একে একটা রিয়াকশন ফোর্স দেবে, দিজ আর অলসো নর্মাল ডিরেকশন। কাজে দেখো আমাদের মেন বিষয়টা কি না, কতগুলো নাম্বার অফ নর্মাল ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ পয়েন্টস অর সারফেস অফ কন্ট্যাক্ট। কতগুলো পয়েন্টস কন্ট্যাক্টে রয়েছে, কতগুলো সারফেস কন্ট্যাক্টে রয়েছে। কখন কখন আমরা দেখবো যে পুরো সারফেস কন্ট্যাক্টে না থেকে কোনো একটা পয়েন্ট কন্ট্যাক্টে রয়েছে, তখন সেই পয়েন্টে নর্মাল রিয়াকশন আমাকে ড্র করতে হবে। তো সেগুলো আমরা দেখবো নেক্সট পয়েন্টগুলোতে। যেমন ধরুন নেক্সট আমরা কি বলছি, দ্য নর্মাল ফোর্স পয়েন্টস আউটওয়ার্ডস আনলেস আ হিঞ্জ ইজ ইনভলভড। নর্মাল ফোর্স আমরা দেখবো যে সবসময় কি হবে, আউটওয়ার্ডস হবে। আদারওয়াইজ কোনো হিঞ্জ ইনভলভ থাকলে আলাদা ব্যাপার, অনেক সময় সেক্ষেত্রে ইনওয়ার্ডস হতে পারে, বা মনে করো কোনো গ্লু আছে এখানে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। আদারওয়াইজ ইন জেনারেল কেস কি হবে, নর্মাল ফোর্স কি হবে, পয়েন্টস আউটওয়ার্ডস। যেমন ধরো এখানে একটা টেবিলের উপর বই রাখা আছে, অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো। তো এইখানে যদি নর্মাল ডিরেকশনে আমরা ডায়াগ্রাম অঙ্কন করি, তো অবশ্যই এই পয়েন্টে যদি আমরা দেখি, এর বইটার যে ওয়েট সেটা টেবিলের উপর দেবে, এবং টেবিল একে নর্মাল ফোর্স যেটা সেটা কিন্তু এইদিকে দেবে। ক্লিয়ার? তো নর্মাল ফোর্স যেটা সেটা কিন্তু নর্মালি বা ন্যাচারালি আমরা যদি সেটা আউটওয়ার্ডস ফ্রম দ্য কি হয়, আউটওয়ার্ডস পয়েন্ট, মানে ফ্রম দ্য সারফেস ইট উইল বি অলওয়েজ আউটওয়ার্ডস। নেক্সট দেখো কি বলছে, দ্য নর্মাল ফোর্স অ্যাক্টস পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। আমি একটু আগে বললাম কি হতে পারে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, আমরা যে সারফেসগুলো দেখলাম, অর পারপেন্ডিকুলার টু দ্য বডি। কখনো কখনো দেখা যাবে বস্তুর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, অথবা আমরা দেখতে পারবো বোথ ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কম্পোনেন্ট হবে। দেখো আমি তিনটে সিচুয়েশন এখানে দিয়েছি, তিনটে সিচুয়েশনে এই তিনটে কেসকে আমি দেখাবো। প্রথমত হচ্ছে যে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ভেরি সিম্পল। দেখো এই পয়েন্টে যদি আমরা দেখি, এখানে কতগুলো পয়েন্ট দেখো আমি ডিসকাস করব। আমরা যদি এই ডায়াগ্রামটাতে দেখি, দেখো এই পয়েন্টে এটা কন্ট্যাক্ট পয়েন্ট, তো এই কন্ট্যাক্ট পয়েন্টে যদি দেখো এইটা হচ্ছে সারফেস, দেখো তো এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে। সিমিলারলি দেখো এইখানে কন্ট্যাক্ট পয়েন্ট আমরা যদি দেখি, এইটা হচ্ছে সারফেস, এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে, হ্যাঁ কি না? দুটো এখানে তো ওয়েট যাচ্ছে, দেখো দেখো নর্মাল ডিরেকশন কিন্তু সবসময় এমন নয় যে বস্তুর মাঝখান দিয়ে যাচ্ছে, এখানেও যেতে পারে এখানেও যেতে পারে। দেখো এটা তো সেন্ট্রয়েড দিয়ে যাচ্ছেই না, তার মানে যে পয়েন্টে কন্ট্যাক্ট আছে সেই পয়েন্টে দেখো, সেই পয়েন্টে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার এখানে দেখেছি, পারপেন্ডিকুলার সারফেস, সেখানে পারপেন্ডিকুলার টু দ্য বডিও হতে পারে। যেমন দেখো এই সিচুয়েশনটা যদি দেখি, আমরা এইখানটাতে বলতে পারছি দিস ইজ নর্মাল ডিরেকশন, সাপোজ n1, দিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। কিন্তু আমরা এই পয়েন্টটাতে দেখি দেখো নর্মাল ডিরেকশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, পারপেন্ডিকুলার টু দ্য বডি করতে হবে। সো দিস উইল বি দ্য n2। ক্লিয়ার? তাহলে দেখো যখন আমরা সারফেসের সঙ্গে লম্ব খুঁজে না পাবো, তখন কি করবো, আমরা অবজেক্টের সঙ্গে, বস্তুর যে তল তার সঙ্গে লম্ব অঙ্কন করবো, পারপেন্ডিকুলার টু দ্য বডি অর ইন বোথ। মনে করো এইখানে যেমন সিচুয়েশনটা আছে, এমন যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ হয় যেখানে আমরা কোনোটাই বুঝতে পারছি না, এই ডায়াগ্রামটা একটু যদি এইভাবে আমি আঁকতাম বুঝতে সুবিধা হতো, অ্যাকচুয়ালি এই দিকের পোর্শনটা থাকতো না, এরমই হবে। এটা আমি একটু রিড্র করছি, দেখো একটু ডায়াগ্রামটাতে প্রবলেম রয়েছে। আমি এটা যদি রিড্র করি এইভাবে, মানে এই জিনিসটা বলতে চাওয়া হচ্ছে এখানে, এইখানে মনে করো একটা ব্লক রয়েছে সাপোজ, ওকে। এবারে এইখানে একটা মনে করি এরকম ট্রায়াঙ্গুলার শেপের বিষয় রয়েছে। তাহলে যদি আমরা এই পয়েন্টটাতে আমরা যদি নর্মাল ডিরেকশন ড্র করি, এই পয়েন্টটা দেখো এখানে না বস্তুর সঙ্গে পারপেন্ডিকুলার আমরা বুঝতে পারছি, না আমরা বুঝতে পারছি বস্তুর সঙ্গে পারপেন্ডিকুলার, না আমরা বুঝতে পারছি তলের সঙ্গে পারপেন্ডিকুলার। তো সেক্ষেত্রে আমাদের শেপ মেথড কি হবে, সেক্ষেত্রে আমরা এই নর্মাল ডিরেকশনে দুটো কম্পোনেন্ট নিয়ে নেবো। একটা নিয়ে নেবো আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট nx, একটা নিয়ে নেবো আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট ny। তাহলে nx ny আলাদা করে বের করে নিলে ভেক্টর সাম অনুযায়ী আমরা বুঝতে পারবো যে n এর ডাইরেকশন অ্যাকচুয়ালি কোন দিকে হবে। এটা তো জেনারেল মেথড, যখন আমরা ডাইরেকশনটা বুঝতেই পারছি না তখন দুটো কম্পোনেন্ট নিয়ে নেবো x y বরাবর। তুমি যদি এইখানে দেখো, এইখানেও অ্যাকচুয়ালি তাই করা হয়েছে, এইখানেও অ্যাকচুয়ালি তাই করা হয়েছে। কি করা হয়েছে দেখো, এইখানে যদি আমরা বলি এই বরাবর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট নিয়ে nx দেখো, আর এই বরাবর যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়ে ny, তাহলে এই ny এবং nx এর যে লব্ধি সেটাই হবে n2, এবং সেটা এই ক্ষেত্রে দেখা যাবে একদম পারপেন্ডিকুলার টু দ্য অবজেক্ট হচ্ছে। তো এইখানে কোন জায়গায় হবে সেটা ডিপেন্ড করছে যে অ্যাঙ্গেলটা কত, সেটা নির্ণয় করলে বোঝা যাবে। তাহলে যখন এমন হবে, মানে প্রথমত দেখো যদি আমরা তলের সঙ্গে লম্ব পেয়ে যাই তাহলে ডাইরেক্ট তলের সঙ্গে লম্ব এঁকে দেবো। যদি তলের সঙ্গে লম্ব না পাই সেক্ষেত্রে কী করবো, বস্তু তলের সঙ্গে পারপেন্ডিকুলার অঙ্কন করব। আর যদি এমন হয় যে কোনোটাই না পাই তাহলে কী করবো, দুটো উপাংশে ভেঙে দেবো নর্মাল ডিরেকশনকে, দিয়ে সলভ করলে যখন কোয়েশ্চেন করবো বোঝা যাবে, সলভ করলে বেরোবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো আমরা কি বলছি, যে দ্য নর্মাল ফোর্স নিড নট অ্যাক্ট টু দ্য সেন্টার অফ দ্য বডি। আমি একটু আগে বললাম যে এটা নেসেসারি নয় যে নর্মাল ফোর্স সবসময় বস্তুর সেন্টার দিয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, ইফ দ্য কন্ট্যাক্ট ইজ অ্যালং এ সারফেস, দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য নর্মাল ফোর্স উইল অ্যাক্ট ডিপেন্ডস অন দ্য আদার ফোর্সেস দ্যাট মাইট বি অ্যাক্টিং অন দ্য বডি।
তো মনে করো সেই বস্তুটা একটা বস্তু মনে করো টেবিলের উপর আমরা বসিয়ে দিয়েছি, সেখানে তার উপর আরও অন্য ফোর্স আছে, তখন কিন্তু নর্মাল রিয়াকশনটা কোনটা দিয়ে যাবে সেটা কিন্তু অন্য ফোর্সের উপরও ডিপেন্ড করবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টের ক্ষেত্রে যদি আমরা বলি, মনে করো সিম্পল একটা অবজেক্ট এইভাবে আমরা রেখেছি, সিম্পল মনে করো একটা এইভাবে অবজেক্ট রেখেছি, বুঝো এটা মনে করো গ্রাউন্ড, এই গ্রাউন্ডের উপরে মনে করো একটা অবজেক্ট রাখা আছে, তাহলে সেক্ষেত্রে এর যে ওয়েট সেটা এই বরাবর যাবে এবং নর্মাল রিয়াকশন থেকে একদম মাঝখান দিয়ে যাবে, নর্মাল রিয়াকশন এন মাঝখান দিয়ে যাবে। কিন্তু যদি মনে করো এমন হয় এটা সরি ডাইরেকশনটা ভুল হয়েছে, এটা এইদিকে হবে। কিন্তু যদি এমন মনে হয়, এমন করে মনে করো সবাই ডাইরেকশনটা এইদিকে দিয়ে দেওয়া হলো, এদিকে একটা ফোর্স দিয়ে দেওয়া হলো, এদিকে একটা ফোর্স দিয়ে দেওয়া হলো, তাহলে দেখো মনে করো প্রথমে জাস্ট ফোর্সটা স্টার্ট করেছি, তাহলে কি হচ্ছে এটা F0 আছে, তখন এটা মাঝখান দিয়ে যাবে। কিন্তু যখনই আমরা একটাকে একটু বাড়াবো তখন কি হবে, দেখো নর্মাল ডিরেকশনটা শিফট করবে এইদিকে। কেন শিফট করবে, তার কারণ দেখো এই দিকের যে কন্ট্যাক্টটা এই দিকের যে কন্ট্যাক্টটা সেই দিকের কন্ট্যাক্ট আস্তে আস্তে লুজ করতে থাকবে যখন এদিকে আমি ফোর্স দেবো। তো যখন আমি এই দিক থেকে ফোর্স দেবো এই দিকের কন্ট্যাক্টটা যখন লুজ করতে থাকবে, কন্ট্যাক্টে ম্যাক্সিমাম যে কন্ট্যাক্ট ওই দিকে যাবে, তার নর্মাল ডিরেকশনটা ওই দিকে শিফট করবে, বোঝা যাচ্ছে? তার কারণ এবং দেখো যদি মনে করো এমন হয় এই বস্তুটা এইভাবে উঠে যায়, ফর এক্সাম্পল এমন আমরা ফোর্স দিলাম যে বস্তুটা হয়তো উঠে গেল এইভাবে, যে বস্তুটা মনে করো সাপোজ ফর এক্সাম্পল বস্তুটা এরকম হয়ে গেল, ভেবে দেখো বিষয়টা, তা তখন সেক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এই পয়েন্টে তো নর্মাল ডিরেকশনটা কাজ করবে। তো এইভাবে দেখো যত আমরা এই ফোর্সটাকে বাড়াবো তত নর্মাল ডিরেকশনটা ওইদিকে শিফট করবে। তাহলে বুঝতেই পারছো যে এটা নেসেসারি নয় যে নিড নট অ্যাক্ট থ্রু দ্য সেন্টার অফ দ্য বডিতে যাবে, নেসেসারি নয়, সেটা ডিপেন্ড করছে আরও যে আদার ফোর্সেসটা রয়েছে, সে আদার ফোর্সেস কীভাবে রয়েছে তার উপর ডিপেন্ড করবে। যেমন ধরো এখানে আমি একটা এক্সাম্পলের সাহায্যে দেখিয়েছি, মনে করি একজন ব্যক্তি এরকম সোজা দাঁড়িয়ে, যেমন আমি সোজা দাঁড়িয়েছি, নর্মাল ডিরেকশন একদম মাঝখান দিয়ে যাবে, যদি আমি এই দিকে একটু হেলে পড়ি বা ওই দিক থেকে কেউ আমাকে ফোর্স দেয় তখন আমার নর্মাল ডিরেকশনটা এইদিকে সরে যাবে, বুঝতে পারছি বিষয়টা? তাহলে দেখো সিমিলারলি এখানে যখন ফোর্স যদি এইভাবে ধীরে ধীরে বাড়াই, তাহলে নর্মাল ডিরেকশনটা কিন্তু এই মাঝখান থেকে এদিকে শিফট করতে থাকবে, ক্লিয়ার? তাহলে দেখো নর্মাল রিয়াকশনটা বেসিক্যালি যেদিকে কন্ট্যাক্টটা থাকবে নর্মাল রিয়াকশন সেই দিকে শিফট করবে, ভেরি সিম্পল বিষয়। নেক্সট দেখো কি বলছি আমরা, হোয়েনেভার আ বডি লসেস কন্ট্যাক্ট উইথ সারফেস দ্য নর্মাল ফোর্স বিকাম জিরো, হওয়াই উচিত। যখনই কোনো একটা অবজেক্ট সারফেস লুজ করবে বা সারফেস থেকে কন্ট্যাক্ট লস করবে তখন নর্মাল রিয়াকশন জিরো হয়ে যাবে, কারণ নর্মাল রিয়াকশন তো একটা কন্ট্যাক্ট ফোর্স, যদি কন্ট্যাক্টই না থাকে তার নর্মাল রিয়াকশন কি করে থাকবে? এবং এইটা দেখো অনেক সময় কি হবে যখন আমরা প্রবলেম সলভ করবো, ইন প্রবলেমস হোয়ার আ বডি ইজ জাস্ট লসেস কন্ট্যাক্ট, দিস কনসেপ্ট শুড বি ইউজড। মনে করো সাপোজ আমরা মনে করছি যে এখানে একটা বস্তু ছিল, বস্তুটাকে এইভাবে এগুলো আমরা সার্কুলার মোশনে গিয়ে পাবো কোয়েশ্চেন, যেরকম বস্তুটা ঠেলে দেওয়া হল, তো যেতে যেতে একটা সময় কি হবে বস্তুটা, মনে করো বস্তুটা প্রথমে এইখানে ছিল ফর এক্সাম্পল, তো এই বস্তুটা এইভাবে গড়িয়ে গড়িয়ে যেতে এইখানে এসে একটা সময় কি হবে, যেতে যেতে এইভাবে যেতে যেতে একটা সময় কি হবে, এই কন্ট্যাক্ট লস করবে। তাহলে যে পয়েন্টে গিয়ে কন্ট্যাক্ট লস করবে তো সেই পয়েন্টে আমরা কি বলবো, সেই পয়েন্টে নর্মাল ডিরেকশন জিরো। তো এই কন্ডিশন আমরা কাজে লাগাবো, যখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটা কন্ট্যাক্ট লস করেছে তখন আমরা কি বলবো যে তার উপর নর্মাল ডিরেকশন জিরো। তাহলে এইখানে যে কন্ডিশন হবে দেখো, তো এইখানে নর্মাল ডিরেকশন ওয়েট এইভাবে আঁকবো, এই দেখুন নর্মাল ডিরেকশন থাকবে, এইখানেও থাকবে, এইভাবে নর্মাল ডিরেকশন থাকবে, কিন্তু এইখানে দেখো যে আমার নর্মাল ডিরেকশন জিরো হয়ে যাবে। তো এটা কন্ডিশন, এবং এগুলো আমরা অনেক সময় নির্ণয় করবো যে কত ডিস্টেন্সে যেয়ে কত উচ্চতায় গিয়ে এরকম কন্ট্যাক্ট লস করছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো এই কনসেপ্টটা, তো সেখানে নর্মাল ডিরেকশন ইকুয়াল টু জিরো হবে। তাহলে যে পয়েন্টে গিয়ে বস্তুটা সারফেসটাকে ছেড়ে দেবে সেই পয়েন্টে গিয়ে তার নর্মাল ডিরেকশন জিরো হবে, হওয়াই উচিত, কারণ নর্মাল ডিরেকশন যে কন্ট্যাক্ট ফোর্স, ক্লিয়ার? চলো নেক্সট দেখো আমরা কি বলছি, এখানে আমরা একটা ওয়েট সম্পর্কে আমরা কথা বলবো। দেখো লিফটের কোয়েশ্চেন আমরা করবো পরে গিয়ে, এবং তোমরা এটা জানো যে লিফটে যখন আমরা থাকি তখন আমরা দেখি যে লিফটের মোশন অনুযায়ী বা মোশনের ডাইরেকশন অনুযায়ী কখন আমাদেরকে ভারী লাগে কখন আমাদেরকে হালকা লাগে, মানে আমাদের যে অ্যাকচুয়াল ওয়েট সেটাকে আমরা ফিল করি, আমাদের অ্যাকচুয়াল ওয়েট কিন্তু আমরা নিজেরা ফিল করতে পারি না, আমাদেরকে যেটা রিয়াকশন ফোর্স দেওয়া হয় আমরা সেটা ফিল করি। যেমন ধরো এই মুহূর্তে আমি যে ওয়েটটা ফিল করছি সেটা আর্থ সারফেস আমাকে যে রিয়াকশনটা দিচ্ছে, মানে আমাকে যেটা দেওয়া হবে সেটাই তো আমি ফিল করবো, আমি যেটা দেবো সেটা তো আমি ফিল করবো না। তাহলে আমার যে ওয়েট সেটা আমি আর্থ সারফেসকে দিচ্ছি, সেটা আর্থ সারফেস ফিল করছে, তা আর্থ সারফেস একটা রিয়াক্ট করছে, আমাকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছি, সেই রিয়াকশন ফোর্সটা আমি ফিল করছি এবং আমি মনে করছি এটাই আমার ওয়েট। লিফটে গিয়ে কি হয়, লিফট যখন মোশনে থাকে তখন লিফটের ওই নর্মাল রিয়াকশনটা চেঞ্জ হয়ে যায়, কখনো বেড়ে যায় কখনো কমে যায়, সেটা আমরা দেখবো যখন লিফটের মোশন পড়বো। তার জন্য আমাদের ওয়েটটা আমাদের কখনো ভারী মনে হয় কখনো হালকা মনে হয়, কারণ আমরা যে ওয়েটটা সবসময় ফিল করি আর্থ সারফেস যে নর্মাল রিয়াকশনটা আমাদেরকে দিচ্ছে, তো তার থেকে যদি নর্মাল রিয়াকশনটা বেশি হয় তখন আমাদের নিজেদেরকে ভারী মনে হবে, কম হলে নিজেদেরকে হালকা মনে হবে, বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে মেন কথা কি, দ্য ওয়েট দ্যাট ইউ ফিল ইজ দ্য নর্মাল ফোর্স অ্যান্ড নট দ্য অ্যাকচুয়াল ওয়েট।
যে ওয়েটটা তুমি ফিল করছো সেটা অ্যাকচুয়ালি নর্মাল ফোর্স। ঠিক আছে, ওয়েইং ইকুইপমেন্ট মেজার দ্য পারসিভড ওয়েট অর দ্য ওয়েট ইউ ফিল, যে ওয়েটটা তুমি ফিল করছো, যে ওয়েইং মেশিন রয়েছে বা ওয়েইং ইকুইপমেন্ট রয়েছে ও কিন্তু ওটাই মেজার করে। দ্য ওয়েট দ্যাট ইউ ফিল, নট ইউর অ্যাকচুয়াল ওয়েট। ক্লিয়ার? তার কারণ নর্মাল ডিরেকশন অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। যেমন ধরো এখানে আমরা যদি দেখি যে একটা লিফট মনে করো ফ্রিলি পড়ছে, তাহলে নর্মাল ডিরেকশন 0 হয়ে যাবে। তুমি একদম নিজেকে একদম হালকা মনে করবে, কারণ তোমার এখান থেকে কি হবে, শিফট হয়ে যাবে এখান থেকে, মানে তোমার যে টাচটা সেটা লস হয়ে যাবে। একটু আগে বলছিলাম টাচ লস হলে নর্মাল ডিরেকশন 0 হয়। এছাড়া আমরা দেখতে পাবো যখন লিফট উপর দিকে অ্যাক্সেলারেশন নিয়ে যাবে এইভাবে, যদি উপরের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে যায় তখন আমরা এই ইকুয়েশনগুলো পাবো। এগুলো আমি এখানে বলছি না, কারণ এখানে আমাদের ডিসকাশনের বিষয় নয়। তো যখন উপর দিকে যাবে তখন নর্মাল ডিরেকশন দেখা যাবে n ইকুয়াল টু হচ্ছে mg প্লাস ma। যখন আবার নিচের দিকে যাবে অ্যাক্সেলারেশন তখন n হয়ে যাবে আমাদের mg মাইনাস ma। তো আমরা দেখবো কি হবে, এই nটা বেসিক্যালি চেঞ্জ হতে থাকবে। ক্লিয়ার? তো নর্মাল ডিরেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু নো। ওকে, চলো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি না, কতগুলো আমাদের এখানে আমি বস্তু দিয়েছি, এই বস্তুগুলোতে নর্মাল ডিরেকশন কীভাবে তুমি ড্র করবে। এইটুকু যেটুকু পড়াশোনা করলে সেইটুকু পড়াশোনার উপরে তুমি অবশ্যই এখানে বলতে পারবে যে নর্মাল ডিরেকশনের ডাইরেকশন কীরকম হওয়া উচিত। ড্র দ্য নর্মাল ফোর্স। তো নর্মাল ফোর্স আমরা কি বলি, সবসময় পারপেন্ডিকুলার টু দ্য বডি হবে, এই পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অথবা পারপেন্ডিকুলার টু দ্য বডি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তো এখানে দেখো এই সারফেসটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তো অবভিয়াসলি নর্মাল ডিরেকশন উইল বি ইন দিস ডাইরেকশন। এইখানে যদি দেখো এই পয়েন্টে যে নর্মাল ডিরেকশন হবে সেটা এই বরাবর হবে, এই পয়েন্টে যদি আমরা নর্মাল ডিরেকশন দেখি সেটা এই বরাবর হবে। বুঝতেই পারছো? সিমিলারলি দেখো এইখানে যদি আমরা দেখি এই বস্তুটাকে এইদিকে ফোর্স দেবে, এই বস্তুটাকে এইদিকে ফোর্স দেবে, দুই আদা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, নর্মাল ডিরেকশন। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তোমরা নর্মাল ডিরেকশন ড্র করতে পারবে, ভেরি সিম্পল। আমি তোমাকে যেটুকু বললাম সেইটুকুর উপরে তোমরা নর্মাল ডিরেকশন আরামসে ড্র করতে পারবে। নেক্সট দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে টেনশনাল ফোর্স সম্পর্কে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফোর্স। তো দেখো টেনশনাল ফোর্সটা কি না, কোনো একটা রোপ অথবা ওয়্যার যখন একদম টান অবস্থায় থাকবে, যদি মনে করো এটা হালকাভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে সাপোজ এটা এরকম মনে করো এইভাবে আছে, তুমি বলবে এটা লুজ, তুমি বলবো রোপটা কি আছে, রোপটা লুজ আছে। কিন্তু যখন এটা টেনে ধরা হয়েছে তখনই দেখো এর মধ্যে একটা টাইটনেস আসবে, ওই যে টাইটনেসটা আসছে ওই টাইটনেসটা অ্যাকচুয়ালি টেনশন ইন ফিজিক্স। রেজিস্ট্যান্স আসবে, যখনই তুমি এটাকে টানবে জোরে তখনই কি হবে, এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আসবে। দ্য রেজিস্ট্যান্স অফ এ স্ট্রিং অর আ রফ এগেনস্ট এনি চেঞ্জ ইন ইটস অরিজিনাল কম্পোজিশন ইজ কল্ড দ্য টেনসাইল ফোর্স অর টেনশন। তার মানে যখনই তুমি এটাকে টেনে কি করতে চাইবে, এই যে লেন্স এটাকে চেঞ্জ করতে চাইছো, এই চেঞ্জ হতে চাইবে, এই যে মলিকুলসগুলো কি হবে, তাহলে মলিকুলসগুলো সেপারেশন হতে চাইবে, তখন কি হবে, তার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, রেজিস্ট করতে চাইবে। তাহলে ওই যে রেজিস্ট্যান্স সেটা অ্যাকচুয়ালি টেনশনাল ফোর্স। তাহলে এটাও দেখো বাই অরিজিন ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। টেনশন অলওয়েজ এক্স অ্যাওয়ে ফ্রম দ্য টায়ার্ড এন্ডস, এটা একটা খেয়াল করতে হবে। টেনশন সবসময় কি হবে, একটা পয়েন্ট থেকে নির্দিষ্ট পয়েন্ট থেকে সবসময় আউটওয়ার্ডস হবে। দেখো এখানে টায়ার্ড, এখানে একটা টায়ার্ড এন্ড আছে, এখানে একটা টায়ার্ড এন্ড আছে, তাহলে এখান থেকে কি হবে, এইদিকে হবে সবসময়। কি কোনো সময় এই সুতোটা দিয়ে কি বা এই দড়িতে ঠেলা যাবে, কি ঠেলা তো সম্ভব নয়। ওই জন্য কী হবে, সবসময় কী হবে দেখো, যেমন ধরো এই ওয়ালটাকে টানছে, তেমনি এই দিক থেকে এই ব্যক্তিটাকে টানবে, এই ব্যক্তিটা যখন এইদিকে টানবে এই ব্যক্তিটাকে এইদিকে টানবে। তার মানে ইট ইজ অলওয়েজ আউটওয়ার্ডস ফ্রম দ্য টায়ার্ড এন্ডস। টেনশন ইজ অলওয়েজ পুলিং ইন নেচার, যেটা আমি একটু আগে বলছিলাম। টেনশন দিয়ে মানে সুতো দিয়ে কখনো কোনো বস্তুকে ঠেলা যাবে না, সবসময় এটা কী হবে, পুলিং ইন নেচার হবে, অবশ্যই বুঝতে পারছো। নেক্সট দেখো আমরা কয়েকটা পয়েন্ট দেখবো। কি ফর মাসলেস রোপ দ্য টেনশন ইজ সেম থ্রু আউট দ্য স্ট্রিং, এটা একটা বিষয়। যেমন ধরো দুজনেই একটা বস্তুকে টানছে, তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, যে এই দিক থেকে যদি টেনশনাল ফোর্স দিকে টি হয়, এই দিকে টেনশনাল ফোর্স দিকে টি হবে। কিন্তু শুধুমাত্র এই পয়েন্টটা নয়, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে টেনশনাল ফোর্স টিই হবে যদি কি হয়, এই সুতোটা মাসলেস হয় বা ওয়্যারলেস সুতো হয়, মাসলেস সুতো হয়, মানে ভরহীন সুতো, মানে খুবই হালকা সুতো, কম্পারিজন টু দ্য অবজেক্ট দ্যাট আর বাইন্ড টু দ্য রোপ অর দ্য স্ট্রিং। ওকে, সিমিলারলি এখানে দেখো একটা সুতোই কিন্তু একটাই টান। যেমন ধরো এইখানে যে সুতোটা রয়েছে, এই সুতোটা থ্রু আউট দিস সুতো কি হবে, শুধুমাত্র T1, থ্রু আউট দিস T2, থ্রু আউট দিস T3। কিন্তু দেখো আলাদা আলাদা সুতোর ক্ষেত্রে টান আলাদা আলাদা হবে, এবং মাঝখানে অবশ্যই দেখো অবজেক্ট আছে, মানে মাঝখানে অবজেক্ট চলে এসছে, তখন আমি পুরোটাকে কন্টিনিউয়াস একটা সুতো বলতে পারবো না, ভরহীন। এখানে একটা অবজেক্ট চলে এসছে যার মাস আছে, তাহলে এই দিকটার মাস, এই দিকেরটা মাসহীন, এই দিকেরটা মাসহীন বলতে পারি। তাহলে এই দিকেরটাই পুরো থ্রু আউট দ্য যে স্ট্রিংটা রয়েছে T1, এর থ্রু আউট দ্য স্ট্রিং প্রত্যেকটা পয়েন্টে T2, এর প্রত্যেকটা পয়েন্টে T3। ক্লিয়ার? এবং দেখো এখানে যদি আমরা দেখি যে ডাইরেকশনগুলো কীভাবে হবে, যদি আমরা ডাইরেকশনগুলো এখানে নির্ণয় করার চেষ্টা করি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই, তো এইখানে যদি আমরা এইদিকে বলি তাহলে এইদিকে T3 হবে, T2 দেখো এই বস্তুটার জন্য এইদিকে হবে, এই বস্তুটার জন্য এইদিকে হবে, সিমিলারলি এই বস্তুটার জন্য এইদিকে, এই বস্তুটার জন্য এইদিকে হবে, যেটা আমি বলছিলাম যে অলওয়েজ কী হবে, আউটওয়ার্ডস হবে। নেক্সট দেখো আমরা কি বলছি,
টেনশন অ্যাক্রস আ মাসলেস পুলি অর আ ফ্রিকশনলেস পুলি রিমেন্স কনস্ট্যান্ট। মাসলেস হতে হবে অথবা ফ্রিকশনলেস হতে হবে এই পুলিগুলোকে, তাহলে কি হবে থ্রু আউট দ্য যে স্ট্রিং একই টান হবে। যেমন ধরো আমি যদি বলি এইখান থেকে একটাই সুতো আছে এখান থেকে এখানে, তাহলে এখানে যদি টান টি হয় এখানেও টান টি হবে। কেন না, এটা যে মাসলেস এবং ফ্রিকশনলেস পুলি যদি হয়। সিমিলারলি এখানে ক্ষেত্রেও ঠিক দেখো, এখানে যদি টান টি হয় তাহলে কি হবে, এখানেও টান টি হবে। তো এটা যদি মনে করো টি হয়, এটাকে আমি টি ড্যাশ বলছি, কারণ এইখানটাতে আলাদা সুতো রয়েছে, টি ড্যাশ হবে। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, যে এইদিকে যদি সুতোর টান মনে করো টি হয় তাহলে এইদিকেও সুতোর টান টি হবে। এবং ডাইরেকশনগুলো দেখো সবসময় আউটওয়ার্ডস আমি অঙ্কন করছি, যে টাইডেন্টটা আছে তেমনি এইদিকে টাইডেন্ট থেকে বললে কিন্তু এইদিকে হবে, যদি আমি পুলিটার উপরে বলি। ক্লিয়ার? তো এই যে আমি ডাইরেকশনের বিষয়গুলো বলছি বিভিন্ন কন্ডিশনে, সেগুলো কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে কন্ট্যাক্ট ফোর্সের যে বিষয়গুলো, যে দুটো কন্ট্যাক্ট ফোর্স আমাদের পড়ার কথা ছিল সেগুলো আমরা পড়লাম। এবারে দেখো আমি কয়েকটা নন কন্ট্যাক্ট ফোর্সের এক্সাম্পল বলছি, যদিও নন কন্ট্যাক্ট ফোর্স আমাদের এই চ্যাপ্টারে তেমনভাবে ইনভলভ হবে না, একমাত্র ওয়েটটা কখনো কখনো ইনভলভ হবে। নন কন্ট্যাক্ট ফোর্স কি না, আর নন কন্ট্যাক্ট ফোর্স ইজ a non-contact force is a force which acts on object without coming physically contact with it। যেমন ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, ম্যাগনেটিক ফোর্স হতে পারে। তো এখানে একটা বস্তু আছে দেখো, এই বস্তুটাকে আর্থ মনে করো, একে ফোর্স দিচ্ছে উইথাউট এনি টাচ, কোন রকম টাচ ছাড়াই কিন্তু এই ফোর্সটা অ্যারাইজ হচ্ছে। যেমন ধরো কোনো একটা বস্তু যখন উপর থেকে পড়ছে তখন তার উপরে যে ওয়েটটা হচ্ছে এমজি, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাকচুয়ালি পৃথিবীপৃষ্ঠের কাছাকাছি, তো সেটাও তো এক ধরনের আমরা বলতে পারি কি, তো সেটাও এক ধরনের হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। ওয়েটও কি এক ধরনের নন কন্ট্যাক্ট ফোর্স। দ্য ওয়েট অফ এনি অবজেক্ট অফ মাস এম নিয়ার দ্য সার্ফেস অফ দ্য, কারণ নিয়ার বলছি কারণ উপরে হলে আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার দেখবো জিটা কনস্ট্যান্ট হবে না, তো সেক্ষেত্রে অন্যরকমভাবে ফোর্সটা বের করবো। সো ইট ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, সবসময় এটা কী হবে, আর্থের সেন্টার দিয়ে কাজ করবে। তো এগুলো আমরা অনেক সময় ইউজ করবো। নেক্সট দেখো আমি এখানে একটা কোয়েশ্চেন সিম্পল সলভ করছি, যদিও কোয়েশ্চেন সলভ করার সময় এখনো হয়নি, তবু একটু টেনশনাল ফোর্স এবং ওয়েটের এই দুটো বিষয়কে বোঝানোর জন্য আমি একটা প্রবলেম এখানে করছি। ওকে, তাহলে দেখো সিম্পল একটু ভেক্টরের কনসেপ্ট থাকলে অঙ্কটা হয়ে যাবে। আদারওয়াইজ আমরা ফ্রি ওয়েভ ডায়াগ্রাম একে নিউটন সেকেন্ড ল পড়ার পর বেসিক্যালি অঙ্ক করতে আমরা ইন্টারেস্টেড হব। তো প্রথমত দেখো এখানে কি কি ফোর্স কাজ করছে যদি আমরা দেখি, একটা তো টেনশনাল ফোর্স গিভেন আছে, এইভাবে মনে করো টানছি বস্তুটাকে এইভাবে সূত্র দিই, তার টেনশনাল ফোর্স গিভেন আছে। তাছাড়াও দেখি এই বস্তুটার ওয়েট কীভাবে কাজ করবে আর নর্মাল রিঅ্যাকশন কীভাবে কাজ করবে। এই বস্তুটি যে নর্মাল রিঅ্যাকশন হবে সেটা এই নর্মাল রিঅ্যাকশন সবসময় এই বরাবর কাজ করবে, এই বিষয়ে কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু দেখো এই বস্তুটা যদি আমরা দেখি ওয়েট কী করবে, সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করবে। একটু আগে আমরা দেখলাম এমজি, এটা তো কন্ট্যাক্ট থাক বা নাই থাক এটা কিন্তু কাজ করবেই। ওকে, এবং দেখো এম গিভেন আছে, জি গিভেন আছে, তাহলে আমরা এমজি আরামসে নির্ণয় করতে পারবো। এখন দেখো যদি আমরা এখানে একটু দেখি এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, আমরা নততলের কনসেপ্ট থেকে জানি, তাহলে বলো সেক্ষেত্রে আমরা যদি বলি যে ওয়েটটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে ওয়েটের একটা এই দিকের উপাংশ থাকবে আর একটা এই দিকের উপাংশ থাকবে। এইটা যদি 60 ডিগ্রি হয়, আমরা জানি এইটাও 60 ডিগ্রি হবে, সিম্পল জিওমেট্রি থেকে পাওয়া যায়। তাহলে এটা এমজি হলে এই দিকটা কত হবে, এমজি cos 60 হয়ে যাবে, আর এই দিকটা কত হবে বলো, এমজি sin 60 হবে, এমজি sin 60। তাহলে দেখো নর্মাল রিঅ্যাকশন যে সবসময় এমজির সঙ্গে সমান হবে তাও কিন্তু নেসেসারি না, আমি কিন্তু একবারও লিখিনি যে এন ইকুয়াল টু এমজি। এখন এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে গেছে না এন ইকুয়াল টু এমজি cos 60, তাহলে দ্যাট উইল ডিপেন্ড কি হাউ দ্য সিচুয়েশন অ্যারাইজ। ওকে, এবার দেখো টেনশনাল ফোর্সকে যদি আমি সিম্পল দুটো কম্পোনেন্টে ভাগ করি, একটা এই বরাবর হবে টি cos 60, টি cos 60। শুধু তাই নয়, দেখো এখানে আবার এন এর সঙ্গে এইটাও অ্যাড হয়ে গেছে, এদিকে টিটাও অ্যাড হয়ে গেছে, দেখো তাহলে কত হবে, টি sin 60। ভেবে দেখো, মানে এন ইকুয়াল টু এমজি cos 60ও হবে না। যদি আমরা ফাইনাল দেখো এই ভার্টিক্যাল আর হরাইজন্টাল বরাবর ইকুইলিব্রিয়াম করি, এইদিকে ইকুইলিব্রিয়াম কি, এইদিকে যা ফোর্স এদিকে তাই ফোর্স, সেক্ষেত্রে টি sin 60 প্লাস এন, দেখো আমরা একটা ইকুয়েশন লিখতে পারি কি, টি sin 60 প্লাস এন ইকুয়াল টু বেসিক্যালি হবে এমজি cos 60। যদি আমাদের এটা প্রয়োজন নেই কিন্তু আমি বলছি, দেখো এন ইকুয়াল টু কত হবে, তাহলে এমজি cos 60 মাইনাস টি sin 60। ভেবে দেখো এইখান থেকে আমরা চাইলে কিন্তু নর্মাল ডিরেকশন বের করতে পারবো, যদি আমাদের কম্পিউট দ্য টেনশন ইন দ্য স্ট্রিং জিজ্ঞেস করছে, ইফ দ্য ব্লক ইজ স্টেশনারি। টেনশন নির্ণয় করতে গেলে আমাকে এই দিকের কম্পোনেন্টটা দেখতে হবে। দেখো এই বরাবর কি কম্পোনেন্ট আছে, এদিকে আছে টি cos 60, এদিকে আছে এমজি sin 60, তার মানে টি cos 60 ইকুয়াল টু এমজি sin 60 হবে। তাহলে দেখো সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা বলতে পারি যে টি cos 60 ইজ ইকুয়াল টু এমজি sin 60। ওকে, তাহলে cos 60 ভ্যালু হচ্ছে যে হাফ, আর sin 60 হচ্ছে √3/2, তাহলে এমজি ইন্টু হয়ে গেল √3/2, 2 কেটে গেল, তাহলে টি ইকুয়াল টু √3 ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 2, জি এর ভ্যালু হচ্ছে যে 10। ওকে, তাহলে কত হবে 20√3 এত নিউটন। ক্লিয়ার? তাহলে এটা হবে টেনশন। যদি আমরা এখানে টেনশনের টি এর ভ্যালুটা বসিয়ে দিই, এমজি ভ্যালুটা বসিয়ে, তাহলে আমরা নর্মাল রিঅ্যাকশন যদি আমাকে ক্যালকুলেট করতে দিত, আমি কিন্তু নর্মাল রিঅ্যাকশনও ক্যালকুলেট করতে পারতাম ইজিলি।
বোঝা গেল বিষয়টা? তাহলে আমাদেরকে বাস যেটা খেয়াল করতে হবে যে এই টেনশনাল ফোর্স এবং নর্মাল রিয়াকশন কিভাবে অ্যারাইজ হচ্ছে, এবং সেই হিসেবে আমরা কিন্তু কোয়েশ্চেন সলভ করতে পারবো। পরে আমি আবার দেখাবো এগুলো স্টেপ ওয়াইজ, যে ফ্রি বডি ডায়াগ্রাম কীভাবে আঁকতে হয়, নিউটন সেকেন্ড ল কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে, সেগুলো আমি পরে আবার দেখাবো। বাস এখানে আমি টেনশনাল ফোর্স এবং নর্মাল রিয়াকশনের একটা সিম্পল অ্যাপ্লিকেশন দেখানোর জন্য আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি। ক্লিয়ার? তো আশা করি তোমাদের নর্মাল রিয়াকশন এবং টেনশনাল ফোর্স সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার। এই দুটো ফোর্স সম্পর্কে যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, নিউটন লতে যে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ করবে আটকাবে না। তো নেক্সট চ্যাপ্টার যখন আমরা ফ্রিকশনে ঢুকবো, তখন ফ্রিকশন সম্পর্কে এর সঙ্গে যদি ফ্রিকশনের কনসেপ্ট যদি এখানে অ্যাড করে দিই, তাহলে ফ্রিকশনের কোয়েশ্চেনগুলো করতে পারবো। সিমিলারলি যখন আমরা সার্কুলার মোশনে যাব, তখন ওখানে যদি আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের যদি আমরা বিষয়টাকে ওখানে ইনভলভ করি, তখন আমরা সেটাও করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো প্রসেসটা একই থাকবে, বাস এবারে একটা একটা করে ফোর্স বাড়তে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে অবশ্যই আমি আবার বলছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং ডেসক্রিপশন থেকে তোমরা কোর্সটা বা যে কোনো ধরনের তোমরা কোর্স সেখানে নিতে পারবে, যে তোমরা অ্যাপসটা ডাউনলোড করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।